হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে 22 রোজার ভিডিওটাই শেয়ার করছি। তো আজকের ভিডিওটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছি। এখন প্রায় 4টা বেজে গিয়েছে, 4:15 মতো হয়েছে। তো আজকে ইফতারের জন্য আর সেহরির জন্য আমি একসাথে রান্না করব। চিন্তা করেছি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে ফেলি। এতে করে দেখা যাবে আমার আর সেহরির জন্য ঝামেলা থাকবে না, একবার রান্না করলেই হয়ে যাবে। তো এখানে আমি প্রায় 2টার দিকে মাংস ভিজিয়েছিলাম। তো মাংসগুলোকে এখন আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর গত কয়েকদিন ধরে ওমানের পরিস্থিতি খুবই খারাপের দিক দিয়ে যাচ্ছে। মানে এতদিন সব সময় ধরা পড়েছে 100-র ভিতরে, অনেক সময় গিয়েছে হয়তো বা 150 এরকম গিয়েছিল, 2-1বার গিয়েছিল এরকম। তো এই কয়েকদিন 2-3 দিন আসলে দেখা যাচ্ছে 300-র উপরে উপরে ধরা পড়ছে, এমনকি আজকে ধরা পড়েছে প্রায় 400-র উপরে। তো সেদিকটা আসলে খুবই টেনশনের, কারণ হচ্ছে এখানে অত বেশি ঘনবসতি না, বাংলাদেশের চেয়ে কিন্তু জনসংখ্যা অনেক বেশি কম। সেদিক দিয়ে কিন্তু 300-400 কিন্তু অনেক বেশি, সেজন্য একটু বেশি টেনশনের। আর বেশিরভাগ ধরা পড়ছে প্রবাসীরা, বাঙালি, পাকিস্তানি এই টাইপের বিভিন্ন প্রবাসীরাই ধরা পড়ছে। আর সেই সাথে তো ওমান সরকার আগে তো ফ্রিতেই চিকিৎসা করাতো, এখন ডিক্লার দিয়েছে উনি ফ্রিতে চিকিৎসা করাবে না। মানে এরকম আরও অনেক কিছুই নিয়ম কারণ আসছে, সেদিক দিয়ে আসলে একটু বেশি টেনশনে সবাই। আর এমনিতে একদিক দিয়ে আমি মনে করি ফ্রিতে চিকিৎসা না করাতে একটু ভালোই হয়েছে, মানুষ একটু সচেতন হবে। কারণ বাঙালি পাকিস্তানিরা দেখা যায় এখনও বাজারে, মানে চায়ের দোকানগুলোতে কিংবা অন্যান্য বাহিরে আড্ডা দেয়, তারপরে গল্প করে এখানে যায় ওখানে যায়। তো সেদিক দিয়ে একটু সচেতন হবে, যেহেতু যেহেতু নিজের পয়সা খরচ করে চিকিৎসা করতে হবে। তো আমি মনে করি একদিক দিয়ে হয়তো বা ভালোই করেছে ওমান সরকার ফ্রিতে চিকিৎসাটা বন্ধ করে। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিলাম, তারপরে একটু হাত দিয়ে মানে হাত ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। এখন আমি মুগ ডালটা একটু হালকা টেলে নেব। ভুনা খিচুড়ির মধ্যে দেখা যায় মুগ ডালটা যদি একটু টেলে নেওয়া হয় তখন খুবই সুন্দর ফ্লেভার আসে। আর খিচুড়ির মধ্যে আমি মসুরের ডালও দিব, কিন্তু মুগ ডালটা জাস্ট আমি একটু টেলে নিচ্ছি। আর সামনে পরিস্থিতি আসলে কীরকম হবে সেটা একমাত্র আল্লাহই বলতে পারবে। আমার কাছে সব সময় এটাই মনে হতো রমজানে হয়তো বা পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কি আরও দিন দিন বেড়ে যাচ্ছে। বাংলাদেশেও প্রচুর পরিমাণে ধরা পড়ছে, সেই সাথে ওমানেও সব দিক দিয়ে আসলে অবস্থা খুবই খারাপ। তো ভালোই লাগছে না বলতে গেলে কিছুই। তারপর আল্লাহ ভরসা, আল্লাহ যা করবে আমাদের সবার ভালোর জন্যই করবে, সেটাই চিন্তা করি সব সময়। এখানে তো এমনিতে কোনো কিছুই ওপেন করেনি, জাস্ট বড় বড় সুপার শপগুলো ওপেন আছে, সুপার মলগুলো ওপেন আছে, তারপরে ছোট ছোট সুপার শপগুলো ওপেন আছে। আর সুপার মলগুলোতে কাপড়ের সেক্টর কিংবা কসমেটিকের সেক্টরগুলো বন্ধ, শুধুমাত্র খাবারের সেক্টরগুলো ওপেন আছে। মানে ঈদ উপলক্ষেও কিন্তু কিছুই ওপেন করেনি। আমরা তো হয়তো বা ঈদে কিছুই নিতে পারবো না, তারপরও কোনো দুঃখ নেই, ঈদে কিছু নিতে পারবো না সেজন্য। কারণ সুস্থ থাকলে, আমরা যদি বেঁচে থাকি তাহলে জীবনে অনেক কিছুই নিতে পারবো, কিন্তু বাংলাদেশে তো অনেক কিছুই ওপেন করে দিয়েছে, সেটা আসলে ঠিক করেনি। আর আমাদের চট্টগ্রামে তো বড় বড় মল যেগুলো আছে সেগুলো ওরা নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছে ওপেন হবে না, সেদিকটা অনেক ভালো করেছে। আর ঢাকাতেও তো অনেক কিছুই ওপেন করেনি, তবে বেশিরভাগ ওপেন হয়েছে। তো সেখানে কিন্তু মানে কাস্টমার যাচ্ছে কিংবা বেচা কেনা হচ্ছে, কিংবা গ্রামের মার্কেট কিংবা গ্রামের দোকানপাটগুলো কিন্তু ওপেন হয়েছে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত। তো সেই কারণে আসলে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যাবে বাংলাদেশ সরকারের। তারপরও কেমন জানি আমার কাছে মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে, মানে বাসায় থাকতে থাকতে মানে কেমন যেন মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসছে।
শুধু এটাই চিন্তা করি কবে যে একটু স্বাভাবিক হবে, কবে যে একটু স্বাভাবিক হবে, স্বাভাবিক লাইফে আমরা থাকতে পারবো, স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারবো। এখন মনে হচ্ছে একটা অস্থিরতার মধ্যে নিঃশ্বাস নিচ্ছি কিংবা জীবনযাপন করছি। মাঝে মধ্যে খুবই বিরক্ত লাগে আমার কাছে। কার কাছে হয়তো বা কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগে না। একটা অনিশ্চয়তা কাজ করে, জানি না সামনে কি হবে। হয়তোবা আল্লাহ তাআলা আমাদের সামনের দিনগুলো অনেক ভালো রেখেছে। এমনিতে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, সেটাই সবসময় চিন্তা করি। যে কোনো বিপদ আপদ কিংবা যে কোনো কিছুর মধ্যেই আমি সবসময় এটাই চিন্তা করি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তোবা প্রথম দিকে চিন্তা করি সেটা কেন হলো, ওটা কেন হলো, পরের দিক দিয়ে যদি একটু ধৈর্য ধরে থাকা হয় তখন দেখি যে না, আমার জন্য তো আরও ভালো কিছু রেখেছে। তো সেটা সবসময় হয়। তো এখন মনে হচ্ছে বাংলাদেশে যাইনি, ভালোই হয়েছে। কারণ যে পরিস্থিতি যে যেখানে আছে সেইখানে থাকাটাই ভালো। হয়তোবা আমি বাংলাদেশে থাকলে অত বেশি সেভে থাকতে পারতাম না। আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আজকে আসলে বিস্তারিতভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না। কারণ ভুনা খিচুড়ি কিন্তু সবাই জানে। মাংসটা যেভাবে আমরা ভুনা করে থাকি নরমাল মশলা দিয়ে, আমি জাস্ট সেরকম নরমাল মশলা দিয়ে ভুনা করেছি। এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে প্রথমে হালকা ব্রাউন কালার করে তারপরে এখন সবগুলো চাল আর ডাল দিয়ে দিলাম। আর চাল আমার কাছে মনে হচ্ছে ওই কড়াইটা একটু ছোট হয়ে যাবে, তখন দেখা যাবে পড়ে যাবে। সেজন্য আমি আর একটু বড় সাইজের প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। কারণ দেখা যায় বিরিয়ানি, খিচুড়ি কিংবা পোলাও যেটাই করি না কেন ওটা একটু বড় সাইজের প্যানের মধ্যে করলে তখন দেখা যায় একটু ঝরঝরে হয়, ভালো হয়। সেজন্য একটু বড় সাইজের প্যানের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম। এরপরে এখন আমি যে আলুগুলো কেটেছি সে ছোট ছোট করে জাস্ট 2টা আলুই দিয়েছি আমি, সেগুলো দিয়ে দিলাম। তারপরে চাল আর ডালটাকে একটু ভালোভাবে ভেজে নিব আমি। তারপরে আমি জাস্ট হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা হয়তো বা মিহির কথা শুনতে পাচ্ছেন। মিহি ওর বাবাকে গল্প শোনাচ্ছে, সেজন্য ওর কথাগুলো আসছে। তো চাল আর ডালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এখন পানি দিয়ে দিচ্ছি। আমি টোটাল 3 কাপ পরিমাণ পানি দিয়ে চাল নিয়েছিলাম, এর জন্য 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর ডালের জন্য দিয়েছি এক্সট্রা 1 কাপ, টোটাল 7 কাপ দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7-8 মিনিটের জন্য। কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এদিকে পানিটা সম্পূর্ণভাবে টেনে এসেছে। তো এখন আমি দিয়ে দিব রান্না করা গরুর মাংস। আর মাংসটা আমি একটু বেশি করে রান্না করেছি। কিছু মাংস আমি এমনিতেই রেখে দিব, মিহির বাবা বলেছে। কারণ ওর কাছে নাকি এমনিতে মাংস দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে। তো সবগুলো মাংস দিব না, জাস্ট অল্প করে ওর জন্য এমনিতে মাংস রেখে দিব। আর বাকি সবগুলো দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো দমে দিয়ে দিব। আর ইফতারের প্রায় সময় হয়ে আসছে, এখন প্রায় 6টা মতো বাজে। তো 20-30 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এখন তো অনেক দেরিতে আজান দেয়, প্রায় 7টার কাছাকাছি। সেক্ষেত্রে বেশি দেরি হবে না হতে। আর মিহির বাবা বলছে আজকে মিক্স ফ্রুট দিয়ে একটা ককটেল তৈরি করতে। না, আমি ওকে বলছি আজকে শুধু ককটেল তৈরি করব, একটা বোমও তৈরি করে ফেলি, মজা করছিলাম। তো এখানে প্রায় ও কয়েক আইটেমের ফ্রুট নিয়েছে, সব কিছু অল্প অল্প করে। আমি বলি আপনাদেরকে এখানে ও কী কী নিয়েছে। আম, তারপরে সাম্মাম, তরমুজ, আপেল, তারপরে হচ্ছে কিশমিশ, তারপরে হচ্ছে আরেকটা ছোট ছোট করে সব কিছু খুবই ছোট ছোট করে কেটেছে, খেজুর, এ টাইপের আরও কয়েক আইটেম দিয়ে ও সব কিছু মিক্স করেই কেটেছে, সবই অল্প অল্প, খুব বেশি না আবার। তো এটা দিয়ে আসলে ককটেল তৈরি করলে অনেক বেশি ভালো লাগবে মিক্স ফ্রুটের। তো প্রথমে আমি একটু ভালোভাবে করে নিচ্ছি, কারণ আমার ব্লেন্ডারটা অত বেশি হেভি না, দেখা যায় ভালোভাবে ম্যাশ হতে চায় না। তো এমনিতে এখন যদি লকডাউন না থাকতো তাহলে আমি একটু ভালো মানের ব্লেন্ডার নিয়ে নিতাম, কারণ রমজানের সময় একটু বেশি লাগে, বলতে গেলে প্রতিদিনই লাগে, অন্যান্য সময় তো অত বেশি লাগে না, তারপরও নিতে পারিনি। তো যাই হোক, সমস্যা নেই, সামনে নিব হয়তো বা আর একটু ভালো থেকে।
আর এসব ইলেকট্রিক জিনিসগুলো না একটু ভালো থেকে নিতে হয়। এটা কিন্তু আমি নেইনি, এটা গত বছর রোজার সময়ই মিহির বাবা আমার জন্য নিয়েছিল মার্কেট থেকে। ও বুঝতে পারেনি এটা কেমন কোয়ালিটির, কিন্তু এটা তেমন একটা ভালো পড়েনি, সুবিধার না। এই যে আমার ককটেলটা রেডি। এই যে খুবই টেস্টি হয়েছিল আজকে এটা। তো এদিকে আমার গরুর মাংসের ভুনা খিচুড়িটা রেডি। আর আজকের ভুনা খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল প্রথমের দিকে অত বেশি টেস্টি হবে না, যখন খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে। আর লবণ টবণ সবই একদম বরাবর ছিল। রমজানের সময় আসলে এটা আল্লাহ তাআলার নিয়ামত। যাই রান্না করি না কেন সব কিছুতে লবণ চিনি সব কিছুই পারফেক্ট থাকে। এটা হয়তো বা সবারই, না হলে তো মানুষ রোজা রেখে এত এত রান্না করতে পারতো না, মানুষ খেতে পারতো না। সব কিছুতেই দেখা যায় লবণ একদম বরাবরই থাকে। তো এটা সম্পূর্ণ রেডি, এই যে কালারটা। আর আমরা যেহেতু সিম্পল পরিবার, তো দেখা যায় আমরা ইফতারের সময় যদি এই টাইপের খাবারগুলো করি তখন আমাদের জন্য একটু সুবিধা হয়। সেহরিতেও আমরা এটাই খেতে পারি, কারণ এক ঢিলে দুই পাখি যেটা। তো আমিও সেটা করলাম, যেহেতু এখন রান্না করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, বিশেষ করে দাঁড়িয়ে কাজ করা এখন বেশি কষ্টকর। তো এদিকে আমার এটা রেডি সম্পূর্ণভাবে। আর আজকে মিহি রোজা রাখেনি, রোজা রেখেছে অবশ্য। ও যখন ঘুম থেকে ওঠে ২টার দিকে, বরাবর ২টার দিকে, তখন ঘুম থেকে উঠেই ও পানি খেয়ে ফেলে। ওর নাকি অনেক বেশি পানি পিপাসা পেয়েছিল। আসলে ও রোজা না রাখলে কি হবে, কিছুই খায়নি, জাস্ট টুকিটাকি এটা সেটা খেয়েছে। ফ্রিজে কাস্টার্ড ছিল, তারপরে পুডিং ছিল, শুধু এগুলোই খেয়েছে। ভাত খেতে বলেছি ও খায়নি, বলছে না আমি খাবো না, খেতে ইচ্ছে করছে না। সেজন্য আসলে আমরাও ওকে রোজা রাখতে বলি, কারণ রোজা না রাখলেও তেমন কিছুই খায় না। তো এটা হচ্ছে মাগরিবের নামাজের পরে। আমরা তো প্রথমে সবসময় যখন আজান দেয় তখন আমরা শরবত কিংবা ফ্রুট অল্প স্বল্প খেয়ে তারপরে উঠে নামাজ পড়ে নিই। এরপর নামাজের পরেই যেটা তৈরি করি সেটা তারপরে খাই, কারণ দেখা যায় সব কিছু একসাথে খেতে খেতে নামাজের ওয়াক্ত চলে যায়। তারপরে খেয়েও কিন্তু লোড হয়ে যায় মানুষ, সেজন্য আর দেখা যায় অনেক সময় নামাজ পড়তে চাই না, সেজন্য আমরা অল্প স্বল্প খেয়েই উঠে যাই। এরপরে আবার নামাজ পড়ে উঠেই মানে এই খাবারগুলো খাই, যেগুলো আসলে তৈরি করা হয় প্রতিদিন। তো এখানে আমি মিহির জন্য, মিহির বাবার জন্য যে মাংসগুলো রেখেছিলাম সেগুলোও নিয়েছি। তো ওর কাছে নাকি এভাবে ভালো লাগে আলাদা মাংস দিয়ে খেতে। তো আজকের খিচুড়িটা জাস্ট অসাধারণ ছিল। মিহির বাবাও বলছে অনেক বেশি টেস্টি হয়েছে। আসলে বুঝি না মাঝে মধ্যে কেন যে এত বেশি ভালো হয়ে যায়, নিজেও জানি না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।